বাংলা নাট্য জগতের এক জ্বলজ্বলে উজ্জ্বল নক্ষত্র, যাকে ছাড়া এই জগৎটা হয়তো এতটা সুন্দর, এতটা পূর্ণ হয়ে উঠত না। বাংলার ঘরে ঘরে যাদের নাম মানুষ যুগে যুগে স্মরণ করবে, যাদের অবদান চির অবিস্মরণীয়, তেমনি একটি জ্বলজ্বলে উজ্জ্বল সুন্দর অনিন্দ্য সুন্দর নাম সুবর্ণা মুস্তফা। 21 পদকপ্রাপ্ত, বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত, বাংলাদেশ সরকারের সংসদের সাংস্কৃতিক সংসদ সদস্য, একজন জীবন্ত লেজেন্ড। আজ তার মুখোমুখি বসে কতটা আনন্দ, কতটা শিহরণ, তার সঙ্গে কথা বলার এই যে দুর্লভ মুহূর্তটুকু ছুঁয়ে যাবার এই সুযোগটুকু করে দিয়েছেন আমাদের এই টরন্টোর আরও দুজন প্রিয় মুখ, সাংস্কৃতিক অঙ্গনের দুজন প্রিয় ব্যক্তিত্ব, সবিতা সুমানি এবং নয়ন হাফিজ ভাই। নন্দন টিভির পক্ষ থেকে তোমাদের জানাই অনেক প্রীতি, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আটটার আড্ডার পক্ষ থেকে আমি বাবু জানাই সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। বুঝতেই পারছেন আজ এতটাই বিস্মিত, এতটাই আনন্দিত যে ভয় হয়তো আমি কথাই ঠিক মতো বলতে পারবো না। আজ অনেক বেশি শোনার ইচ্ছা। সুবর্ণা আপু, কেমন আছেন? কেমন লাগছে এবার টরন্টোতে এসে? এটা তোমার দ্বিতীয় ভ্রমণ টরন্টোতে। আমি আসলে এসেছি একটি সরকারি কাজে। মিসিসাগাতে পেন্টিং এক্সিবিশন হচ্ছে, শোকেসিং করছে বাংলাদেশি পেইন্টার্সদেরকে। তো ওই অনুষ্ঠানটাতে এসছি আমি। তো সেটা তো ভালোই হয়েছে। আর নতুন যেটা হচ্ছে যে চারিদিক সাদা, এত স্নোফল, এবং এটা খুবই ইন্টারেস্টিং। প্রথম দিন ইন্টারেস্টিং ছিল, দ্বিতীয় দিন তৃতীয় দিন একটু বোরিং, কারণ সব কিছুই সাদা, কোনো রং নেই। কিন্তু ওভারঅল খুবই ভালো। আর তুমি যাদের কথা বললে ওরা তো দে লাইক ফ্যামিলি আমার কাছে। নয়ন, সবিতা, সৃজন, এরা দে লাইক মাই ফ্যামিলি। সো আমি বাংলাদেশ থেকে দূরে, বাট নিজের বাড়িতেই আছি মনে হচ্ছে। বাহ, জেনে খুব ভালো লাগলো। সুবর্ণা আপু, আপনার ভেতরে এত অভিজ্ঞতা, আপনার ভেতরে এত ট্যালেন্ট, এত সম্ভাবনা, এত অব্যক্ত অনুভূতি, চাপা অনুভূতি কিংবা উচ্ছ্বাস, সব কিছু নিয়ে জানি আপনি অনেক ভালো আছেন, ভালো থাকেন। আপনার এই ভালো থাকা নিয়ে আজ আমরা আমাদের মতো সাধারণ দর্শক শ্রোতা অনেক কিছু জানতে চাই। কারণ আপনারা জানেন তো যে আমাদের মতো দর্শক শ্রোতারা পর্দার উপরের মানুষদের খুব বেশি জানতে চায়, তাদের অসীম আগ্রহ, তারা কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিংবা কিভাবে তাদের আমি জীবন সরি চলে। ইন্টারাপ্ট করি। আমার এত বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে যে অডিয়েন্স অ্যাকচুয়ালি আমাদের অভিনয়ের ব্যাপারটায় বেশি আগ্রহী থাকে, ব্যক্তি জীবনের ব্যাপারে আগ্রহটা খুব সীমিত থাকে। কিন্তু ধরে যাক যে পর্দায় আমার কাজটি একদমই মানসম্পন্ন নয়, তখন কিন্তু আর দর্শকের কোনো আগ্রহই থাকে না ব্যক্তি মানুষটাকে নিয়ে। সুতরাং ইট ইজ অ্যাকচুয়ালি দ্য স্ক্রিন যেটা ম্যাটার করছে, বা মঞ্চ যেটা ম্যাটার করছে, কাজটা ম্যাটার করে। সেটাই কাজটা ভালো হলে তখন দর্শকের এক ধরনের আগ্রহ হয়। সেটাই বলতে চাচ্ছিলাম, যখন সেই মানুষটা হয় অনেক বেশি প্রিয়, অনেক বেশি কাঙ্ক্ষিত, অনেক কাছের, যাকে মানুষ জানতে চায়। তো তোমাকে অনেক জানতে চায় সবাই, অনেক আমাদের দর্শক শ্রোতারা, টরন্টোর দর্শক শ্রোতারাও তোমাকে অনেক জানতে চায়, জানে সবাই, আরও বেশি জানতে চায় তোমাকে। তোমার ছোটবেলা থেকে কি তুমি অভিনয় জগতে আসতে চেয়েছিলে, বা নাকি অন্য কোনো চিন্তাভাবনা কাজ করতো তোমার? সিরিয়াসলি এই বয়সে এসে আমি এখন আমার ছোটবেলার কথা আর বলতেই আগ্রহী না। অভিনয়ের ব্যাপারটা তো আমার ফ্যামিলিতেই ছিল, আপনি জানেন। সুতরাং স্বভাবতই বোধ হয় এক ধরনের আগ্রহ তখন থেকেই তৈরি হচ্ছে। আর আমার লেখাপড়াটা খুব জরুরি ছিল আমাদের পরিবারে। তো প্রথম দিকে এটা একটা হবির মতোই ছিল যে লেখাপড়াটা মুখ্য, পাশাপাশি অভিনয়টা। তো লেখাপড়া যখন শেষ হয়ে গেল তখন অভিনয়টাই মুখ্য হয়ে গেল। তো না, আমি আর কখনো, তবে আমার মনে হয় ছোটবেলায় আপনি জানেন সব বাচ্চারাই একবার না একবার ডাক্তার হতে চায়।
তো আই গেস আমি একবার ডাক্তার হব ভেবেছিলাম, আরেকবার মনে হয়েছিল যে ক্রু হলে খুব ভালো হয় এয়ারক্রাফটের, তাহলে অনেক দেশ ট্রাভেল করা যায়। কিন্তু না, অ্যাকচুয়ালি আমি অভিনয় করতে চেয়েছি, আর কিছু করতে চাইনি। আম, তুমি সবসময় বলো যে যে কোনো কাজ করতে হবে অনেক আগ্রহ নিয়ে, আনন্দ নিয়ে। যে কোনো কাজ করতে হবে একটা বিস্মিত হয়ে এবং পরিশ্রম করে। কিন্তু এখন আমরা দেখতে পাই যে মানুষ আনন্দের চেয়ে খুব দ্রুত বিরক্ত হয়ে যায় কাজ করতে গেলে, আর বিস্মিত হওয়ার চেয়ে নিজেকে নিঃসঙ্গ রাখতে পছন্দ করে, আর পরিশ্রম করতে বললে দৌড়ে পালাতে চায়। কেন কেন এখন এমনটা হয়? আই ডোন্ট নো, আমার এরকম কোনো অভিজ্ঞতা নাই। আর আমি আমার মিডিয়া পিপলদেরকে নিয়ে এত নেগেটিভ কথা পছন্দ করি না। না, কারণটা হচ্ছে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টাবে, নিডস পাল্টাবে, কাজের ধরন পাল্টাবে। দুটো জিনিস লাগে কাজের জন্য, একটা হচ্ছে প্যাশন ফর দ্য ওয়ার্ক, আরেকটা হচ্ছে অনেস্টি। এই দুটো থাকলেই হবে। এখন সেটা দ্রুত গতিতে করছে না সে মন্থর গতিতে করছে, এটা তো তার পার্সোনাল চয়েস। কারণ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা যদি কোয়ালিটি হয়, তাহলে হু am I to complain? আর আমার এই কম্প্যারিজনগুলো ভালো লাগে না। আগে আমরা একটা চ্যানেলে কাজ করতাম, মানুষের অপশনস কম ছিল। এখন চ্যানেল বেশি, স্কাই ওপেন হয়ে গেছে, এভরিবডি ইজ ওয়ার্কিং, সবাই কাজ করছে এবং সবাই আমার ধারণা তার বেস্টটাই দেওয়ার চেষ্টা করে। কারোটা হয়তো রুচিসম্মত হয়, কারোটা হয় না, কিন্তু তার শ্রমটাকে আসলে ছোট করে দেখা উচিত না। সুবর্ণা আপু, আপনার মুনা চরিত্রটি এত বেশি জনপ্রিয় হয়েছিল, ভীষণ সবার মুখে মুখে শুধু শুনতাম। ওই চরিত্র সম্পর্কে যদি একটু কিছু বলেন বা দু একটা ডায়লগ। চরিত্র নিয়ে বলতে পারবো না, ডায়লগও বলতে পারবো না, বিকজ এত আগের ঘটনা। কিন্তু এই নাটকটি হওয়া নিয়ে একটা খুব মজার ঘটনা আছে। আমি অন্য একটা নাটকের রেকর্ডিং করছিলাম বিটিভিতে, তো কেউ এসে বললো যে হুমায়ুন আহমেদ বসে আছেন মেকআপ রুমে, উনি একটু আপনার সাথে দেখা করবেন। তো আমি আমার সিকোয়েন্স শেষ করে গেলাম, বললাম যে কী ব্যাপার হুমায়ুন ভাই? তো উনি বললেন যে আপনি কি আমার কোথাও কেউ নিয়ে উপন্যাসটি পড়েছেন? আমি বললাম জি পড়েছি। তো বললো যে আপনি কি আমার মুনা চরিত্রটা করে দেবেন? যদি আপনি করেন তাহলে আমি বরকতুল্লাহ সাহেবকে এটা স্ক্রিপ্ট দেবো, আর তা না হলে ওনাকে একটা ভূতের গল্প করতে দেবো। অ্যান্ড সো আই এগ্রিড যে ঠিক আছে করবো। তো এই গল্পটা খুব ইন্টারেস্টিং, যে কোথাও কেউ নেই, আসলে ডিপেন্ডই করছিল যে আমি মুনা করব কি করব না তার উপরে। উনি এটাই বলতে এসেছিলেন। আর মুনার ডায়ালগ আসলে খেয়াল থাকে না অত কিছু, বাট কিছু মোমেন্ট খেয়াল থাকে। ওই যে যেখানে বাকের সাথে আমি জেলখানায় দেখা করতে যাই, তার জন্য সিগারেটস অ্যান্ড খাবার নিয়ে, দ্যাটস এ নাইস মোমেন্ট। যখন তার ফাঁসির অর্ডার হয়ে যায়, ওইটা একটা ভালো মোমেন্ট। তারপর যেখানে আমি বাকেরকে ডাক দিয়ে বলি যে আমি আপনার সাথে কালকে বাইরে যাব, দ্যাট ইজ এ নাইস মোমেন্ট। আর এখন খুব ফেসবুকে দেখি একটা ক্লিপিং বারবারই কেউ না কেউ পোস্ট করছে, সেটা হচ্ছে আমি মুনা বাকেরকে বলে যে বাকের ভাই আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল। তো নাটকের আসলে হয় কি মোমেন্টস মনে থাকে, সংলাপ ওইভাবে মনে থাকে না। তবে কোথাও কেউ নিয়ে আমার একটা খুব মজার অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে আমার একটা ভিউ কার্ড বের হলো ওই কোথাও কেউ নিয়েরই একটা ছবি দিয়ে, ওইটার পাশে লেখা ছিল দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল। তো ওইটা নিয়ে অনেক হাসাহাসি করেছিলাম আমি যে ওকে, দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল। আসলে দ্যাট অ্যাকচুয়ালি ডিফাইন্স মোনা ক্যারেক্টারটা সম্পর্কে আপনি জানতে চাইলেন তো, তো ওইটা ডিফাইন করে আসলে মোনাকে।